1881 সালের প্রাক্কালে 6 বছর বয়সী একটি ছোট্ট বাচ্চা মেয়ের বিয়ে হয় 36 বছর বয়সী ঠাকুর ইন্দ্রনীলের সাথে। বিয়ে হয়ে আসার পরে ঠাকুর বাড়িতে এই ছোট্ট মেয়েটির একমাত্র সঙ্গী ছিল তারই সমবয়স্ক দেওর সত্য। বয়সের নিয়মে এক পর্যায়ে সত্যর প্রতি নিষিদ্ধ ভালোবাসা জন্ম নেয় বুলবুলের, আর সেই সম্পর্কের শাস্তিস্বরূপ মেয়েটি যে করুণ পরিণতির শিকার হয় সেটাই দেখব আজকের মুভি বুলবুলের এক্সপ্লেনেশনে। কাহিনী শুরু হয় 1881 সালের একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে। বাংলার একটি গ্রাম। আমরা একটি বাগানে ছোট্ট একটি মেয়েকে দেখতে পাই, যে বউয়ের সাজে সেজে গাছে উঠে বসে আছে। মেয়েটার নাম বুলবুল। আসলে আজ পাশের গ্রামের জমিদার ইন্দ্রনীল ঠাকুরের সাথে বুলবুলের বিয়ে। ইন্দ্রনীলের দুই ভাই, মহেন্দ্র এবং সত্য। ইন্দ্রনীল এবং মহেন্দ্র যমজ ভাই। সত্য ওদের থেকে বয়সে অনেকটাই ছোট। এই দুই ভাই স্বাভাবিক হলেও মহেন্দ্র মানসিক ভারসাম্যহীন। বুলবুলের পিসিমা বরণ করে নেয় ইন্দ্রনীলকে, কারণ বুলবুলের মা নেই। সেই ছোট থেকেই সে পিসিমার কাছেই মানুষ হয়ে এসেছে। এদিকে সত্য সেই বাড়িতে এসে সারা বাড়িটা ঘুরে দেখতে শুরু করে। হঠাৎ সে শুনতে পায় পিসিমা বুলবুলের নাম ধরে সারাটা বাড়ি খুঁজে বেড়াচ্ছে। ওইদিকে ছোট্ট বুলবুল জানেই না যে বিয়ের অর্থ কী। সে তো নিত্যদিনের মতোই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং গাছে চড়ে খেলে বেড়াচ্ছে। পিসিমা খুঁজতে খুঁজতে বাগানে যায় এবং বুলবুলের পা ধরে টানতেই সে দেখে যে বুলবুল তার সম্পূর্ণ বিয়ের সাজ নষ্ট করে ধুলো মেখে বসে আছে। পিসিমার পিছন পিছন সত্যও সেখানে যায়। সেই প্রথমবার দেখা হয় বুলবুলের সাথে সত্যর। খুনসুটিতে দুইজনের আলাপ হয়। সত্য বলে, মেয়ের গায়ের রং একটু শ্যামলা, কিন্তু আমরা কাজ চালিয়ে নেব। যাই হোক, পিসিমা বুলবুলকে বাড়িতে এনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিয়ের সাজে সজ্জিত করে। পরনে বেনারসি, গা ভর্তি গয়না এবং পায়ে আলতা পরিয়ে বিছে পড়াবার সময় ছোট্ট বুলবুল তার পিসিমাকে জিজ্ঞাসা করে, পিসিমা, এটা কেন পড়ানো হয়? পিসিমা বলে, মেয়েদের নিজেদের আয়ত্তে রাখার জন্য এই বিছে পড়ানো হয়। পুরুষতান্ত্রিক সমাজের কঠিন বাস্তবতায় পা দিতে চলেছিল ছোট্ট ফুলের মতো মেয়েটি। সে জানেই না আজ তার জীবনের এই দিনটির গুরুত্ব কতখানি। যাই হোক, সারাদিন খেলা করার জন্য ক্লান্ত হয়ে সন্ধ্যাবেলায় ছোট্ট বুলবুল অর্ধ ঘুমে মগ্ন হয়ে পড়ে। মণ্ডপে নিয়ে যাওয়া হয় বুলবুলকে। পানপাতার আড়াল থেকে সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সত্য। বুলবুলের যখন ঘুম ভাঙে সে তখন নিজেকে পালকিতে পায়। হঠাৎ করেই অজানা পরিবেশে অচেনা লোকজনদের দেখে ছোট্ট মেয়েটি খুব ভয় পেয়ে যায়। ওই পালকিতে তখন মহেন্দ্রর স্ত্রী বিনোদিনী এবং সত্য ছিল। বুলবুল ক্রমাগত তার পিসিমাকে খুঁজতে শুরু করে। বুলবুল ভয় পেয়ে গেছে দেখে বিনোদিনী একটু বিরক্ত হয়, কিন্তু সত্য তার সমবয়স্ক বুলবুলের মনের অবস্থা বুঝতে পেরে তাকে সঙ্গ দিতে শুরু করে। অন্ধকার রাতে পালকি চলেছে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। সত্য বুলবুলকে একটি গল্প শোনাতে শুরু করে, যেটা ছিল একটি ডাইনির গল্প। ডাইনিটা ঘন জঙ্গলে গাছের মধ্যে ঘুরে বেড়াতো, যার পা ছিল শরীরের উল্টো দিকে। সে মানুষের রক্ত খেতে ভালোবাসত। ডাইনিটা ওত পেতে বসেছিল কখন রাজকুমারী বাড়িতে আসবে আর সে রাজকুমারীকে খেয়ে ফেলবে। গল্প শুনতে শুনতে ওরা পৌঁছে যায় ঠাকুর বাড়িতে। এই ঠাকুর বাড়ির বড় বউ হয়ে এসেছে ছোট্ট বুলবুল। যাই হোক, কিছু সময় পরে ফুলসজ্জার খাটে বুলবুল বসে থাকে। হঠাৎ করে সেখানে মহেন্দ্র চলে আসে এবং বুলবুলকে পুতুল বলে সম্বোধন করে। মহেন্দ্র বুলবুলকে স্পর্শ করতে গেলে তখনই সেখানে ইন্দ্রনীল আসে। ইন্দ্রনীল বিনোদিনীকে ডেকে তার স্বামী মহেন্দ্রকে এখান থেকে নিয়ে যেতে বলে। বিনোদিনী ইন্দ্রনীলের কাছে ক্ষমা চেয়ে তার স্বামীকে টানতে টানতে ফুলসজ্জার ঘর থেকে নিয়ে চলে যায়। বুলবুল ভয় পেয়ে গেছে দেখে ইন্দ্রনীল বুলবুলকে বলে, ও হলো আমার যমজ ভাই, স্বভাবে একটু বাচ্চা প্রকৃতির। তখন বুলবুল বলে, আমার সঙ্গে যার বিয়ে হলো সে কোথায় গেল? ইন্দ্রনীল বলে, তোমার সঙ্গে তো আমারই বিয়ে হয়েছে। বুলবুল বলে, না তো, ও তো আমারই বয়সী ছিল। পালকিতে আমাকে ডাইনির গল্প শোনাতে শোনাতে এলো, ওর নাম তো সত্য। তখন ইন্দ্রনীল একটু হেসে বলে, তুমি বড় হয়ে গেলে বুঝতে পারবে স্বামী এবং দেওরের মধ্যে তফাৎ কি। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে এই পুরো বাড়িতে সত্যই ছিল একমাত্র বুলবুলের সমবয়স্ক, যে কারণে তারা সর্বদাই একসঙ্গে খেলা করত।
কাহিনী এবার 20 বছর পরে শিফট হয়ে যায়। আমরা দেখি সত্য প্রায় অনেক বছর পরে লন্ডন থেকে ব্যারিস্টারি পড়া শেষ করে বাড়িতে ফিরছে। জঙ্গল দিয়ে যাওয়ার সময় ওদের বাড়ির জুড়ি গাড়ির ড্রাইভার অনেক জোরে গাড়ি চালাতে শুরু করে, যে কারণে সত্যর একটু অসুবিধা হয়। তো সে ড্রাইভারকে একটু আস্তে চালাতে বলে। ড্রাইভার বলে এই জায়গাটা খুব একটা ভালো নয়, এখানে ডাইনি থাকে। ড্রাইভারের এমন কথা শুনে সত্য খুব হেসে ফেলে, কিন্তু ড্রাইভারের চোখে মুখে আমরা স্পষ্টতই একটা আতঙ্কের ছাপ দেখতে পাই। কিছুটা রাস্তা যাওয়ার পরে ড্রাইভার দেখে যে তাদের সামনের রাস্তায় একটি গাছের গুঁড়ি পড়ে আছে। পিছনে ফিরে এসে সে দেখে যে সত্য ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। একটু ভয় পেয়ে গেলেও বাধ্য হয়ে ড্রাইভারকে গাড়ি থেকে নেমে গাছের গুঁড়িটা সরাতে যেতে হয়। এদিকে ড্রাইভার নেমে যাওয়ার পরে আমরা দেখি একটি নারী মূর্তি উল্টো অবস্থায় নেমে আসছে সত্যের মুখের সামনে। সেই নারীর পরনে ছিল নামমাত্র এক টুকরো কাপড়। সেই ক্ষণিক সময় ধরে সত্যকে সেই মূর্তি প্রাণ ভরে দেখতে শুরু করে আর তাকে তার নাম ধরে ডেকে ওঠে। সেই সময় সত্যর কিছু একটা অদ্ভুত অনুভূতি হওয়াতে সে সঙ্গে সঙ্গে তার চোখ খুলে ফেলে। তবে সে তখন তার সামনে কোনো নারী মূর্তিকে দেখতে পায় না। ততক্ষণে ড্রাইভার গাছের গুঁড়ি সরিয়ে ফেলেছে এবং সত্য জেগে গেছে দেখে ড্রাইভার সত্যকে বলে, আপনি ঘুমিয়ে পড়তে পারেন, আমি ঠাকুরবাড়ি এলেই আপনাকে জাগিয়ে দেব। তবে গাছ থেকে ওই ঝুলন্ত নারীটি আসলে কে ছিল এটা আমরা এই পর্যায়ে জানতে পারি না। ঠাকুরবাড়ি পৌঁছাতে সত্যর অনেকটা রাত হয়ে যায়। সত্য এসে তার বড় বৌদি বুলবুলের খোঁজ নিলে কাজের লোক বলে যে বুলবুল অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে সত্য এবার ঘুমিয়ে পড়ে। এবার ঠিক তখনই আমরা দেখি একটি ছায়ামূর্তি ঠাকুর বাড়িতে ঢুকে সত্যর ঘরে আসে। দৃশ্য পরিবর্তিত হয় পরের দিন সকালে। ঠাকুর বাড়ির বড় বউ বুলবুল সকালবেলায় একটি বিচার সভা বসিয়েছে। আমরা দেখি যে এই বুলবুল আগের মতো সেই ইনোসেন্ট বুলবুল আর নেই। তার সামনেই বসে আছে ওদের বাড়ির ড্রাইভার। আসলে এই ড্রাইভার প্রথম পক্ষের স্ত্রীকে রেখে আবারও একটি বিয়ে করে ফেলেছে। বুলবুল ড্রাইভারকে বলে, তুমি যে দ্বিতীয় বিয়ে করে ফেললে তাহলে তোমার প্রথম স্ত্রীর কি হবে? ড্রাইভার হেসে বলে, ওরা দুজনেই বোনের মতো মিলেমিশে থাকবে আর কি। বুলবুল খুব কড়া সুরে বলে, তোমার প্রথম স্ত্রীর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। এতক্ষণ সত্যর সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বুলবুলের এই বিচার সভা দেখছিল। ড্রাইভার চলে যাওয়ার পরে সত্য বুলবুলকে বলে, তুমি কি ঠাকুর বাড়ির জমিদার খেলা খেলছো বৌদি? এই পর্যায়ে আমরা বুলবুলকে সামনে থেকে দেখতে পাই। সে এখন প্রকৃত অর্থেই জমিদার বাড়ির বড় বউ বুলবুল। তার মুখের মধ্যে কোথাও আর সরলতার ছাপ মাত্র নেই। বুদ্ধিদীপ্ত চোখ এবং উজ্জ্বল মুখ আর সাহসী আচরণ দেখে বোঝাই যায় এই বিগত কয়েক বছরে সে অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। কাহিনী কিছুটা অতীতে চলে যায়। আমরা দেখি জমিদার বাড়িতে বিয়ে হয়ে আসার পরে ছোট্ট বুলবুলের একমাত্র সঙ্গী ছিল সত্য। বুলবুল সারাদিন সত্যর সাথেই খেলাধুলা করত। বুলবুলকে সত্য অনেক গল্প শোনাতো। যাই হোক, দীর্ঘ সময় পরে সত্য ঠাকুর বাড়িতে ফিরে এসেছে। এতদিন পর সত্যকে দেখে বুলবুল ঠাট্টা করে বলে, এতদিন পরে এখানে কি মনে করে? জায়গা জমির ভাগ বুঝে নিতে এসেছো বুঝি? এমনটা তো হতেই পারে না যে তোমার হঠাৎ করে আমার কথা মনে পড়েছে আর যে কারণে তুমি এখানে এসেছো। সত্য বলে যে সে সব সময় তার বড় দাদাকে চিঠিতে বুলবুলের কথা জিজ্ঞাসা করে এসেছে, তবে সে কোনোদিনই তার কোনো উত্তর পায়নি। বিগত 5 বছরে ঠাকুর বাড়ির অনেক কিছুই বদলে গেছে। 3 বছর আগেই মহেন্দ্র খুন হয়ে যায়, ইন্দ্রনীল বাড়ি ছেড়ে চলে গেছে। অন্যদিকে বিনোদিনী একটি বিধবা আশ্রমে থাকে। তাই এত বড় ঠাকুর বাড়িতে একা একা পড়ে রয়েছে বুলবুল। কথায় কথায় বুলবুল সত্যকে বলে মহেন্দ্রকে নাকি একজন ডাইনি মেরে ফেলেছে। বুলবুলের কথা শুনে সত্য হেসে বলে, তুমিও কি সবার মতো এই কথাই বিশ্বাস করো? বুলবুল বলে, আমার বিশ্বাস করাই কি এসে যায়, কথাটা মহেন্দ্রর স্ত্রী বিনোদিনী বলেছে। এরপরে সত্য আর বুলবুল বিধবা আশ্রমে বিনোদিনীর সাথে দেখা করতে যায়। বিনোদিনীকে এই অবস্থায় দেখে সত্যর খুব খারাপ লাগে। এবার গল্প করাকালীন বিনোদিনীও সত্যকে বলে যে তার স্বামীর মৃত্যু হয়েছে এই জঙ্গলে বসবাসকারী সেই ডাইনির জন্য। বিনোদিনী বলে, কালী মায়ের পুজোর দিনই মহেন্দ্র খুন হয়েছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত সত্য বিনোদিনীকে বলে এটা তার ভুল ধারণা।
হতে পারে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ। তখন বিনোদিনী সত্যকে থামিয়ে বলে মহেন্দ্রর চারিপাশে রক্তে ভেসে যাচ্ছিল, আর তার মধ্যে উল্টো পায়ের ছাপও ছিল। আমরা সবাই জানি যে ডাইনিরই একমাত্র উল্টো পা থাকে, কিন্তু বুলবুল আর সত্য বিনোদিনীর কথা শুনে হেসে উড়িয়ে দেয়। ওরা বিশ্বাসই করতে চায় না যে ডাইনি নামক কোনো জিনিসের অস্তিত্ব আছে। বিনোদিনীর সাথে গল্প শেষে বুলবুল এবং সত্য জুড়ি গাড়ি করে সেই বিধবা আশ্রম থেকে ফিরতে থাকে। কাহিনী আবারও 20 বছর পূর্বের প্রেক্ষাপটে চলে যায়। এখানে আমরা দেখি যে সত্য বুলবুলকে একটি ডাইনির গল্প শোনাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে হঠাৎ করে বিনোদিনী চলে আসে। বিনোদিনী বুলবুলকে বলে, তোমার ইন্দ্রনীল ঠাকুর তোমাকে ডাকছে। ছোট্ট বুলবুল বিনোদিনীকে জিজ্ঞাসা করে, উনি আমাকে ডাকছেন কেন? তখন বিনোদিনী বলে, সেটা তো আমারও প্রশ্ন। ওনার সমস্ত চাহিদা, সমস্ত খেয়াল তো আমি রাখি, ডাকা তো আমাকে উচিত, কিন্তু কি আর বলবো, ওনার তো শুধুমাত্র বুলবুলকেই চাই। আমি আর ওনাকে কি করেই বা বোঝাই যে বুলবুলের তো শুধুমাত্র সত্যকেই চাই। দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। সত্য বুলবুলকে বলে যে সে আজ রাতে শিকারে যাবে। তখন বুলবুল বলে, বিনোদিনী দিদি তখনই খুশি হবে যখন সত্য বাঘ এবং হরিণের পাশাপাশি ওই ডাইনির মাথাটি শিকার করে এনে দেওয়ালে টাঙিয়ে রাখবে। বুলবুলের কথা শুনে সত্য বলে, ঠাকুর বাড়িতে যে ছোট্ট মতো বড় বউকে রেখে গিয়েছিলাম সে যেন কোথাও একটা হারিয়ে গেছে। কি করেছো বলো তো ওর সাথে তুমি? মজা করে বুলবুল বলে, ওই ছোট্ট বুলবুলকে আমি খেয়ে ফেলেছি। সেই দিন রাতে শিকারে যাবার আগে সত্য বুলবুলের সাথে দেখা করতে তার কাছে আসে। সে দেখে ডাক্তার সুদীপ নামক এক ব্যক্তি বুলবুলের দুটো পা নিজের কোলের ওপরে নিয়ে কিছু যেন একটা করছে। ব্যাপারটা সত্যর কাছে একটু দৃষ্টিকটু লাগে। সত্য আসার পরে সুদীপ বলে, এবার আমার যাওয়া দরকার, মাস্টার দিনকরের স্ত্রীর অবস্থাটাও আমাকে দেখতে হবে। সত্য বলে, মাস্টার দিনকর তো খুবই ভালো মানুষ। তখন বুলবুল বলে, হ্যাঁ, ওনার স্ত্রীর ভাঙা হাড়গুলোকে গিয়ে জিজ্ঞাসা করো উনি কতটা ভালো মানুষ। সুদীপ বলে, জিজ্ঞাসা করেই বা কী লাভ, কিছু জিজ্ঞাসা করলেই তো উনি বলেন তার স্ত্রী নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার এমন অবস্থা হয়েছে। সত্য বলে, উনি তো সত্যি কথাও বলতে পারেন। তখন বুলবুল বলে, এই পুরো গ্রামে শুধুমাত্র এই জমিদার বাড়ি ছাড়া আর অন্য কোনো বাড়িতে সিঁড়ির অস্তিত্ব নেই। বুলবুল সুদীপকে সত্যর সাথে শিকারে যেতে বলে। তখন সুদীপ বলে, তার কাজ হলো প্রাণ বাঁচানো, প্রাণ নেওয়া নয়। সুদীপ এবং বুলবুলের এই খোলামেলা ব্যবহার সত্যর মোটেও পছন্দ হয় না, কিন্তু বুলবুল বিষয়টা ভালোই এনজয় করে। সত্য তার দলবল নিয়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাস্টার দিনকর তার সঙ্গেই যায়। সত্য মাস্টার দিনকরকে জিজ্ঞাসা করে, এত কম লোক কেন শিকারে এসেছে? তখন মাস্টার দিনকর বলে, জঙ্গলের ডাইনির ভয়ে কেউ আসতে চায়নি। এসব শুনে বিরক্ত হয়ে সত্য কিছুটা এগিয়ে যায়। মাস্টার দিনকর সত্যর পিছনে পিছনে যেতে থাকে। হঠাৎ করে মাস্টার দিনকরের মনে হয় চারিপাশের পরিবেশটা কেমন যেন গা ছমছমে লাগছে। তখনই মাস্টার দিনকর দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি আবছা নারী মূর্তি, যে মূর্তিটি তাকে হাতছানি দিয়ে তার কাছে ডাকছে। ভয় পেয়ে দিনকর দৌড়াতে শুরু করে। কিছু দূর যাবার পরেই দিনকর হাঁপাতে শুরু করে। ঠিক তখনই সেই নারী মূর্তি ঝাঁপিয়ে পড়ে দিনকরের ওপরে। মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে ওঠে দিনকর। ডাক্তার সুদীপের বাড়ি জঙ্গলের একদম সামনেই ছিল, তাই সত্য এবং বাকিদের সঙ্গে ডক্টর সুদীপও দিনকরের সেই চিৎকারের আওয়াজ শুনতে পায়। সবাই দৌড়ে যায় দিনকরকে খুঁজতে। আমরা দেখি উল্টো পায়ের সেই ডাইনিটা দিনকরকে টেনে টেনে কোথাও একটা যেন নিয়ে যাচ্ছে। সুদীপ চারিদিকে দিনকরকে খুঁজতে থাকে। একটা পুরনো ফাঁকা মন্দিরের মতো জায়গায় এসে সেই নারী মূর্তিটিকে দেখতে পাওয়া যায়। সে প্রায় অর্ধনগ্ন ছিল, মেয়েটির পা দুটিও ছিল উল্টানো। তো কিছু একটা সন্দেহ হতে ডক্টর সুদীপ সেই দিকেই যায় ব্যাপারটা খতিয়ে দেখতে। তবে বিল্ডিংয়ের ভেতরে যেতে সে কাউকেই আর দেখতে পায় না। ততক্ষণে সত্য সেখানে এসে ডক্টর সুদীপকে দেখে একটু সন্দেহ করে। তখনই সত্য লোকেরা চিৎকার করে তাকে ডাকতে শুরু করে। সেই চিৎকার শুনে সত্য এবং সুদীপ সেই উদ্দেশ্যে রওনা দেয়। তারা দেখে দিনকরকে খুন করে কেউ একজন গাছে উল্টো করে ঝুলিয়ে রেখে গেছে। সেখানে থাকা সবাই সত্যকে বলে, এবার তো আপনি মেনে নিন যে এই জঙ্গলে ডাইনি আছে। তখনও সত্য বলে, এটা মানুষের কাজ, আর সে একজন পুরুষ মানুষ।
আমরা সত্যর ইশারা দেখে একটু বুঝতে পারি যে সত্যর কিছুটা সন্দেহ ডক্টর সুদীপের ওপরেই ছিল। তো সে সুদীপকে জিজ্ঞাসা করে, তুমি তো এই জঙ্গলের এতটা কাছে থাকো, কাউকে কোনোদিন দেখোনি? কিন্তু সুদীপ জানায় যে সে কাউকেই দেখেনি, না কোনো মানুষ না কোনো জন্তু জানোয়ার। তবে সে মন্দিরের মতো এলাকায় একটি নারী মূর্তিকে দেখেছে, এই বিষয়টি সত্যর থেকে লুকিয়ে যায়। এবার দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের পরের দিন সকালের ঘটনা দেখানো হয়। আমরা দেখি বুলবুল উঠোনে বসে রোদ পোয়াচ্ছিল। সত্য বুলবুলকে গত রাতে দিনকরের মৃত্যুর বিষয়টি জানায়। সে এটাও বলে তার বিশ্বাস এই মার্ডার কোনো পুরুষের দ্বারাই করা হয়েছে। এই জায়গায় বুলবুল বলে, কেন? খুনি তো কোনো মহিলাও হতে পারে। সত্য বুলবুলকে বলে, কোনো মহিলা এরকম নৃশংসভাবে মানুষকে খুন করতে পারে? যেভাবে মৃতদেহকে উল্টোভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে, এটা কি করে কোনো মহিলার কাজ হতে পারে? ঠিক সেই সময় বিনোদিনী সেখানে আসে, যে বৃদ্ধাশ্রম ছেড়ে একেবারের জন্যই এই ঠাকুর বাড়িতে ফিরে এসেছিল। আসলে এই ফাঁকা জমিদার বাড়িতে বুলবুলের সাথে সুদীপের ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরেই বিনোদিনীকে এই বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ছিল সত্যর। কাহিনী আবারও অতীতে যায়। আমরা দেখি যে বিনোদিনীর মতো সুখ স্বাচ্ছন্দ্য এবং গয়নার প্রতি মোহ কোনো কিছুই ছিল না বুলবুলের মধ্যে। তার শুধু ভালো লাগতো সত্যের সঙ্গে সময় কাটাতে। কিন্তু এই বিষয়টা বিনোদিনী কোনোদিনই ভালো চোখে দেখেনি। আবার যেহেতু বয়সে ছোট হলেও বুলবুল জমিদার বাড়ির বড় বউ হয়ে এসেছিল, তাই বিনোদিনী বুলবুলের ওপরে ছড়ি ঘোরাতে পারত না। তবে সে সত্যকে নিয়ে বুলবুলকে বিদ্রুপের সুরে নানান কথা বলতো। বিনোদিনী এখানে এসে বুলবুলকে বলে, যার কাজ তাকেই মানায়, তাই আপনার এসব জমিদার কর্তা সেজে বিচার করার কোনো প্রয়োজন নেই। সত্যদাতা চলে এসেছে, এখন থেকে সেই এইসব কিছু করবে। বুলবুল তীক্ষ্ণ দৃষ্টিতে বিনোদিনীর দিকে তাকালে বিনোদিনী কথাটা ঘুরিয়ে বলে, দেখুন না, এত চাপ নেওয়ার জন্য আপনার শরীর স্বাস্থ্য কেমন ভেঙে গেছে। আপনি বরং নিজের শরীরের যত্ন নিন। পরের দিন মাস্টার দিনকরের অন্তিম সংস্কার করানো হয়। কোতোয়াল সে জায়গায় এলে সত্য কোতোয়ালকে বলে যে পুলিশ হয়ে কী লাভ, যদি এতগুলো খুন হয়ে যাবার পরেও পুলিশ কাউকে ধরতেই না পারে। তখন কোতোয়াল বলে, ব্রিটিশ পুলিশ সন্দেহের ওপরে ভিত্তি করে কোনো স্টেপ নেয় না, তারা সঠিক প্রমাণ চায়। আর এই খুনগুলোরও কোনো ক্লু পাওয়া যায়নি। এবার সত্য আবারও সেই জঙ্গলে যায় যেখানে মাস্টার দিনকরকে গাছ থেকে ঝুলিয়ে খুন করা হয়েছিল। জঙ্গলের চারিটা দিক ভালো করে দেখতে দেখতে সত্য সেই জায়গায় পৌঁছায় যেখানে আগের দিন সে সুদীপকে দেখেছিল। এবার সেখানে দেওয়ালে সত্য দেখে একটি মানুষের রক্তমাখা হাতের ছাপ। এটা দেখে আরও বেশি করে সে নিশ্চিত হয়ে যায় যে এই খুনটা কোনো ডাইনের কাজ নয়, এটা আসলেই কোনো মানুষের কাজ। পরের দিন সত্য বিনোদিনীর থেকে জানার চেষ্টা করে, ডক্টর সুদীপ এই জমিদার বাড়িতে কতদিন যাবৎ আসছে। বিনোদিনী একটি কুটিল হাসি নিয়ে সত্যকে বলে, বড় ঠাকুর ইন্দ্রনীল বাবুর বাড়ি ছাড়ার আগে থেকেই ডক্টর সুদীপ এই বাড়িতে আসতো। সত্য জিজ্ঞাসা করে, এখানে কি সুদীপ প্রায় দিনই আসে? তখন বিনোদিনী অন্য একটি সুর জড়িয়ে নিয়ে বলে, সে কি এখানে থাকতো যে সে জানতে পারবে সুদীপ কখন কখন এখানে আসতো? বুলবুল সেখানে চলে এলে ওরা চুপ করে যায়। সত্য বুলবুলকে তার কিছু কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। বিনোদিনী বুলবুলকে বলে, সত্য তাকে সুদীপের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। বুলবুল তাকে বলে, তুমি নিশ্চয়ই তাকে তোমার মন গড়া কিছু কাহিনী শুনিয়ে দিয়েছো, তাই তো? তখন ঘাবড়ে গিয়ে বিনোদিনী বলে, তুমি তো জানো বড় বউ, আমি কারোর খারাপ চাই না। বিনোদিনীর মুখে এই কথা শুনে বুলবুল ব্যঙ্গের হাসি হেসে ওঠে। কাহিনী পরিবর্তিত হয়ে আমাদের আবারও অতীতের কিছু ঘটনা দেখায়। আমরা দেখি যে বুলবুল তখন যুবতী অবস্থায় পা রেখেছে। সত্য তখন গ্রামেই ছিল। একবার ইন্দ্রনীল এবং তার পরিবার এই জঙ্গলে চড়ুইভাতি করতে যায়। ইন্দ্রনীল সর্বদাই বুলবুলের প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে থাকত। সেটা অবশ্য বিনোদিনীর একবারেই সহ্য হতো না। সে বারবার চেষ্টা করত সত্য এবং বুলবুলের বেড়ে ওঠা ঘনিষ্ঠতাকে অন্যরকম রূপ দিয়ে ইন্দ্রনীলের সামনে রং চড়িয়ে পরিবেশন করে বুলবুলকে অপ্রিয় করে তুলতে।
কোনো কারণ ছাড়াই বিনোদিনী বুলবুল এবং ইন্দ্রনীলের মিষ্টি প্রেমের মুহূর্তে হঠাৎ করে বলে ওঠে, এবার আমাদের সত্যদাতার বিয়ের বিষয়ে ভাবা উচিত। তবে সত্যদাতার বিয়ের বিষয়ের মতামত প্রথমে বুলবুলের কাছ থেকে নিতে হবে, কারণ সত্যর উপরে তো প্রথম অধিকার বুলবুলের, তারপরে অন্য কারোর। বিনোদিনীর মুখে সত্যর বিয়ের কথা শুনে বুলবুল একটু মুচড়ে যায়, কারণ এই জমিদার বাড়িতে সত্যই ছিল তার সমবয়সী এবং তার একমাত্র খেলার সঙ্গী। আমরা বুঝতে পারি বুলবুল সত্যকে মনে মনে পছন্দ করত। এবার বিনোদিনীর এই কথাটা ইন্দ্রনীল ভালোভাবে নেয় না, আর সে একটা সন্দেহের নজর দিয়ে বুলবুলের দিকে তাকিয়ে থাকে। আসলে বিনোদিনী এটাই চেয়েছিল। আমরা দেখি সত্য এবং বুলবুল একটি গল্পের বই লিখছিল। কিছুটা বুলবুল লিখত, বাকিটা লিখত সত্য। বুলবুল সত্যকে বলে, তোমার বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি তো আর লেখার সময় পাবে না। তখন সত্য বলে সে কখনোই বিয়ে করবে না। সত্য মজার কথা বলে বলে বুলবুলের মন ভালো করার চেষ্টা করে। ওইদিকে বিনোদিনী ইন্দ্রনীলের মনের মধ্যে সত্য এবং বুলবুলকে কেন্দ্র করে নোংরা মন্তব্যের বীজ বপন করে দেয়। সে ক্রমাগত ইন্দ্রনীলের মাথায় এই বিষয়টা ঢুকিয়ে দেয় যে সত্যর সঙ্গে বুলবুলের কিছু একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। ফলস্বরূপ ইন্দ্রনীল বুলবুলের সামনে সত্যকে ডেকে বলে তিনি বিদেশে সত্যর ব্যারিস্টারি পড়ার ব্যবস্থা করেছেন। 3 মাস পরেই পুজো, তারপরেই সত্যকে তিনি লন্ডনে পাঠিয়ে দেবেন। বিদেশে পড়তে যাবার কথা শুনে সত্য খুব খুশি হলেও আমরা দেখি বুলবুল ভীষণ ভেঙে যায়। সত্য বুলবুলের হাতে তাদের লেখা ডায়েরিটা দিয়ে বলে সে কিছুটা লিখেছে, বাকিটা এবার বুলবুলকে শেষ করতে হবে। বুলবুল কাঁদতে কাঁদতে বলে এত অল্প সময়ে এই গল্পটা শেষ হবে না। সত্যকে ছাড়া এই বড় জমিদার বাড়িতে বুলবুল কি করে থাকবে? এই বাড়িতে একা একা তার খুব ভয় করবে। সত্য বুলবুলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ইন্দ্রনীল এবার ঘর থেকে সত্য এবং বুলবুলকে কান্নাকাটি করতে দেখে ফেলে আর কঠোর হয়ে তার সিদ্ধান্ত পাল্টে দেয়। ইন্দ্রনীল বুলবুলকে বলে যে সে আজ রাতেই সত্যকে নিয়ে ট্রাভেল ডকুমেন্ট বানানোর জন্য কলকাতায় যাচ্ছে। এই কথায় বুলবুল আরও ভেঙে যায়, কারণ সে বুঝতে পারে যে ইন্দ্রনীল সত্যকে আজই হয়তো লন্ডনে পাঠিয়ে দেবে। ওরা চলে যাওয়ার পরে বুলবুল দিনরাত অপেক্ষা করতে থাকে কখন সত্য ফিরে আসবে। এইভাবেই অনেকগুলো দিন কেটে যায়। একসময় ইন্দ্রনীল একা বাড়িতে ফিরে আসে। সত্য ফিরে এসেছে ভেবে আনন্দে আত্মহারা হয়ে বুলবুল ছুটে আসে, কিন্তু ইন্দ্রনীল বুলবুলকে বলে যে সে আজই সত্যকে কলকাতা থেকেই লন্ডনে পাঠিয়ে দিয়েছে। বুলবুল প্রচণ্ড ভেঙে পড়ে এই ঘটনায়। প্রচণ্ড রাগ এবং দুঃখে বুলবুল তার এবং সত্যর লেখা সেই ডায়েরির পাতাগুলোকে ফায়ার প্লেসে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। গল্পের প্রথমেই সত্য এবং বুলবুলের নাম লেখা ছিল। ওইদিকে ইন্দ্রনীল তখন বিনোদিনীর সাথে। জমিদার বাড়ির ভিতরের কলঙ্কগুলো এবার এক এক করে আমাদের চোখের সামনে আসতে শুরু করে। মানসিক ভারসাম্যহীন মেজ ভাইয়ের সাথে বিনোদিনীর বিয়ে হলেও তার বড় জায়ের মৃত্যুর পরে বিনোদিনী বরাবরই ইন্দ্রনীলের কাছ থেকে শারীরিক, মানসিক এবং আর্থিক সুযোগ সুবিধা পেত। আর সেই কারণেই বিনোদিনী বুলবুলের সাথে ইন্দ্রনীলকে সহ্য করতে পারত না। সে যে কোনো উপায়ে ইন্দ্রনীলের থেকে বুলবুলকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছিল। নিজেদের শারীরিক সুখ মেটানোর পরে বিনোদিনী ইন্দ্রনীলকে বলে সত্য চলে যাওয়ার পরে নিশ্চয়ই বুলবুল খুব খারাপভাবে ভেঙে পড়েছে, এখন সে নিশ্চয়ই শোক পালন করছে। বিনোদিনীর এই কটু কথা বলার সঙ্গে সঙ্গেই ইন্দ্রনীলের মাথায় আগুন জ্বলে ওঠে। ঘরে গিয়ে সে দেখে যে বুলবুল বিছানায় নেই, ফায়ার প্লেসে আগুন জ্বলছে। ইন্দ্রনীল সেখানে উকি মারলে দেখে সমস্ত কাগজের মধ্যে জ্বলজ্বল করছে 2টি নাম, বুলবুল এবং সত্য। প্রচণ্ড রাগে ইন্দ্রনীল হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। বুলবুল তখন বাথটাবে ছিল। ইন্দ্রনীল তখন সেখানে গিয়ে বুলবুলের চুলের মুঠি ধরে তাকে জল থেকে তুলে টেনে মাটিতে ফেলে দেয় এবং ফায়ার প্লেসের রড দিয়ে তার 2টি পায়ে ক্রমাগত আঘাত করতে শুরু করে। লোহার তৈরি সেই রডের আঘাতে বুলবুলের পা থেকে ফিচকিরি দিয়ে রক্ত বের হতে শুরু করে। বুলবুল বুঝতেই পারে না তার সঙ্গে ইন্দ্রনীল এমন ব্যবহার কেন করছে। দীর্ঘ সময় ধরে এই অত্যাচার সহ্য করতে করতে কখন যেন বুলবুল জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে আমরা দেখি যে সেই প্রথম ডাক্তার সুদীপ বুলবুলের চিকিৎসা করতে এই বাড়িতে আসে। বুলবুলের অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে ডক্টর সুদীপের মুখে বলার মতো কোনো ভাষাই ছিল না। ডক্টর সুদীপ বুলবুলের পা 2টি ব্যান্ডেজ করে খাটের সাথে ঝুলিয়ে দেয়।
ওইদিকে ইন্দ্রনীল বিনোদিনীকে বলে যে সে এই বাড়ি ছেড়ে আজই চলে যাচ্ছে, কারণ এখানে তার জন্য আর কিছুই বেঁচে নেই। তবে বিনোদিনীর এতে চিন্তা করার কিছুই নেই, কারণ মাসে মাসে ইন্দ্রনীল তাকে টাকা পাঠিয়ে দেবে। তখনই ডাক্তার সুদীপ এসে ইন্দ্রনীলকে বলে যে সে বুলবুলের পায়ে পট্টি বেঁধে দিয়েছে। ডক্টর সুদীপ বুলবুলের পায়ের অবস্থা দেখে একটু সন্দেহ প্রকাশ করে জিজ্ঞাসা করে যে এইভাবে বুলবুলের পা ভাঙল কিভাবে। ইন্দ্রনীল বলে বুলবুল সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। সুদীপ ছিল ডাক্তার, যদিও বুলবুলের পায়ের বিভৎস ক্ষত দেখে তার এই কথাটা একেবারেই বিশ্বাস হয় না যে বুলবুল সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার এই হাল হয়েছে। তবে ইন্দ্রনীল আর কোনো কথা না বাড়িয়ে তখনই বাড়ি ছেড়ে চলে যায়। একসময় জ্ঞান ফিরে আসে বুলবুলের। সে দেখে যে সে বিছানার মধ্যে পড়ে রয়েছে, আর তার অসাড় পা দুটো টাঙানো রয়েছে খাটের সাথে। যন্ত্রণায় তার সারা শরীর ভেঙে আসছে। যাই হোক, কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। কোতোয়াল এসে সত্যকে খবর দেয় যে গ্রামে আরও একজনের খুন হয়েছে। আমরা দেখি একজন বয়স্ক বিদেশি লোক একটি ছোট্ট বাথটাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার খুনের সাক্ষী নাকি একটি ছোট্ট বাচ্চা মেয়ে। মেয়েটি খুবই ভয় পেয়ে গেছে। সে পুলিশকে জানিয়েছে মা কালী নাকি ওই লোকটিকে খুন করেছে। যখন ওই ঘটনাটি ঘটে, ডক্টর সুদীপ সেই ঘটনাস্থলেই ছিল বলে কোনোভাবে বাচ্চা মেয়েটিকে ঘুমের ওষুধ দিয়ে তাকে শান্ত করতে পেরেছে। বাচ্চাটি একেবারেই ট্রমায় চলে গিয়েছিল। আবারও সুদীপের প্রতি সন্দেহ জোরালো হয় সত্যর। যাই হোক, সেদিন বুলবুলের চিকিৎসা করতে ঠাকুর বাড়িতে এসে ডক্টর সুদীপ দেখে বুলবুল অনেকক্ষণ ধরেই অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে। সুদীপ আসা মাত্রই বুলবুল সুদীপকে জিজ্ঞাসা করে যে সে কেন এতদিন বুলবুলের সাথে দেখা করতে আসেনি। সুদীপ বলে যে সে ভেবেছিল হয়তো সত্য আসার জন্য বুলবুল ব্যস্ত হয়ে পড়েছে। তখন বুলবুল বলে সে কেন ব্যস্ত হবে, এখন তো ব্যস্ত হয়ে পড়েছে সত্য নিজেই। সে এখন খুনি ধরার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যারিস্টারি ছেড়ে সে এখন গোয়েন্দা। বুলবুল বলে সত্য নাকি সুদীপকেও সন্দেহ করছে। তবে সত্যর সুদীপের ওপরে সন্দেহটা শুধুমাত্র খুনগুলোর জন্য নয়, বুলবুলের সাথে সুদীপের যে কি সম্পর্ক সেটাকে কেন্দ্র করেও সত্য নাকি সন্দেহ করছে। বুলবুল বলে তার সঙ্গে তো সুদীপের কোনো সম্পর্ক নেই, তাই না? সুদীপ বলে তুমি আমার হাতের নাগালের অনেক বাইরে, তাই আমি নিজেকে সর্বদাই বাঁচিয়ে রাখার চেষ্টা করি যাতে কখনো তোমার প্রতি আমি দুর্বল না হয়ে পড়ি। বুলবুল আর সুদীপ যখন তাদের বাড়ির বারান্দায় বসে এই সমস্ত গল্প করছে, দূর থেকে সত্য তাদেরকে দেখতে পায়। আর স্বাভাবিকভাবেই এই বিষয়টা সত্যর কাছে খুবই বিরক্তকর হয়ে ওঠে। প্রত্যেকটা খুনের জায়গায় কোনো না কোনোভাবেই সুদীপের উপস্থিতি কাকতালীয় তো হতে পারে না। তাই সত্যের সন্দেহ হয় এই খুনগুলোর সাথে নিশ্চয়ই সুদীপের কোনো সম্পর্ক আছে। রাত হলে সত্য বাড়ি ফিরে আসে। সে বুলবুলের কাছে এসে বলে আমি জানি এই এতগুলো বছর তুমি এই জমিদার বাড়িতে একা ছিলে এবং ডক্টর সুদীপ সেই সুযোগটাই কাজে লাগিয়ে তোমার কাছাকাছি আসার চেষ্টা করেছে। এই কথাগুলো শুনে বুলবুল বলে পরিষ্কার করে বলতেই পারো যে তুমি ডক্টর সুদীপকে হিংসা করতে শুরু করেছো। তখন বুলবুল আরো বেশি করে সুদীপের নাম করতে থাকে। এসব দেখে সত্য বলে বড় বউ তুমি সত্যিই অনেক বদলে গেছো। সত্য বলে যে সে তার দাদাকে বুলবুলের এই অধ্যত্বের ব্যাপারে সবকিছুই চিঠি লিখে জানিয়েছে। বুলবুলের এসব কাজের জন্য তার দাদা তাকে আগেও কোনোদিন মেনে নেবে কিনা সেটা তার জানা নেই। তাই সত্য বলে আমার মনে হয় তোমার বাপের বাড়ি চলে যাওয়াই ভালো হবে। সত্যের কথাগুলো শুনে বুলবুল গম্ভীর হয়ে বলে তোমরা সবাই একদম এক রকমের। কাহিনী পরিবর্তিত হয়ে অতীতে ফিরে আসে। ইন্দ্রনীলের ওই নির্মম অত্যাচারের পরে ডক্টর সুদীপ বুলবুলের পা দুটো পট্টি বেঁধে বিছানার সাথে ঝুলিয়ে রেখেছিল। পায়ের সাথে লাগানো দড়িগুলোর সঙ্গে ছোট ছোট ঘণ্টা লাগানো ছিল, যাতে বুলবুলের পা দুটি সামান্য নড়াচড়া করলেও সেই ঘণ্টাগুলি বেজে ওঠে এবং বাড়ির লোকেরাও বুলবুলের বিষয়ে সাবধান হতে পারে। এবার সেই রাতেই যখন ইন্দ্রনীল বাড়ি ছেড়ে চলে যায়, তখন সেই সুযোগে মহেন্দ্র বুলবুলের কাছে আসে। মানসিক ভারসাম্যহীন হলেও পুরুষ মানুষের লালসা তার রন্ধ্রে রন্ধ্রে ভরা ছিল। প্রথমে এসেই সে ঘণ্টাগুলো বাজাতে শুরু করে এবং দড়িগুলোকে এদিক ওদিক করতে শুরু করে দেয়। দড়িগুলো নড়ে ওঠার কারণে বুলবুলের ভাঙা পায়ে শুরু হয় এক অসম্ভব যন্ত্রণা। এরপরেই মহেন্দ্র নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বুলবুলের ওপরে এবং বাড়ির সবার অলক্ষ্যে সে পাশবিকভাবে ভোগ করে বুলবুলকে। দুটো পায়ের হাড় ভেঙে যাওয়ার যন্ত্রণা এবং তার উপরে এই নির্মম অত্যাচারের যন্ত্রণা, এই দুই যেন তার মৃত্যু যন্ত্রণাকেও ছাপিয়ে যায়। বিনা দোষে একটি নিষ্পাপ ফুলের মতো মেয়ের ওপরে
চালানো হয় অকথ্য অত্যাচার। বুলবুল আর সহ্য করতে পারে না। এক পর্যায়ে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। মহেন্দ্র বুলবুলকে ওঠাবার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বুলবুল তো নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। মহেন্দ্র নিশ্চিত হয়ে যায় যে বুলবুল আর বেঁচে নেই। তখনই মহেন্দ্র সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। ঘরে পড়ে থাকে বুলবুলের নিথর দেহ, তার চোখ দুটো স্থির হয়ে আছে। এমন সময় আমরা দেখি পূর্ণিমার চাঁদটা ঢেকে গিয়ে রক্তবর্ণ ধারণ করে চারিদিকের পরিবেশ রক্তাভ করে তুলেছে। বারান্দা দিয়ে পালাতে পালাতে মহেন্দ্র তার চারিপাশটা ওই রকম লাল হয়ে যেতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভয়ে দৌড়াতে শুরু করে। আমরা দেখি গ্রামের পুরনো মা কালীর মন্দিরের চারিপাশও রক্তবর্ণ ধারণ করেছে। মন্দিরের চারিপাশে কাশফুলেও সেই রং ছড়িয়ে পড়েছে। এবার সেই লাল আভা বুলবুলের দেহে পড়তেই হঠাৎ করেই সে প্রাণ ফিরে পায় এবং চিৎকার করে উঠে বসে। আমরা দেখতে পাই বুলবুলের ঘরের চারিপাশেও কাশফুল ভরে গেছে। বুলবুলের সেই কর্কশ চিৎকারে বিনোদিনীর ঘুম ভাঙে। ঠিক তখনই সে দেখে মহেন্দ্র খুব ভয়ে ভয়ে ঘরের ভিতরে ঢুকে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। মহেন্দ্রর অবস্থা দেখে এবং বুলবুলের চিৎকার শুনে বিনোদিনীর আর বুঝতে বাকি থাকে না যে মহেন্দ্র বুলবুলের ওপরে শারীরিক নির্যাতন চালিয়েছে। পরের দিন সকালে বিনোদিনী বুলবুলের রক্তাক্ত শরীরটা পরিষ্কার করে দেয়। আর সে বুলবুলকে বলে, বিনোদিনীর যখন মহেন্দ্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তখন সবাই তাকে বলেছিল ঠাকুর বাড়িতে তোমার বিয়ে হচ্ছে, তাহলে কিসের কান্নাকাটি? হতে পারে মহেন্দ্র মানসিক ভারসাম্যহীন। ওই বাড়িতে বিয়ে হয়ে গেলে তুমি শাড়ি, গয়না, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুই ভোগ করতে পারবে। আর যা যা তুমি মহেন্দ্রর থেকে পাবে না সবকিছুই তুমি পাবে তার বড় ভাই ইন্দ্রনীলের কাছ থেকে। তাই চুপ থাকো। তো বিনোদিনী কোনো দিনই মুখ খোলেনি। কথাগুলো বলে বিনোদিনী বুলবুলকে এটাই বোঝাতে চায় যে তাকেও চুপ থাকতে হবে, মুখ খোলা যাবে না। বিনোদিনী বলে, বড় বড় জমিদার বাড়িতে অনেক বড় বড় রহস্য লুকিয়ে থাকে, সেই সব নিয়ে কোনোদিনই মুখ খুলতে নেই। কিন্তু অবাক করা বিষয় হলো এত যন্ত্রণার পরেও এবং বিনোদিনীর এই কথাগুলো শোনার পরেও বুলবুল কেমন যেন একটা নির্লিপ্ত চাহনিতে তাকিয়ে থাকে, যেন তার সাথে সেরকম কিছুই হয়নি। এরপরে ডাক্তার সুদীপ বুলবুলের চিকিৎসা করতে এসে দেখে বুলবুলের পা দুটি দড়ি থেকে খুলে রাখা হয়েছে। দড়িতে এবং বুলবুলের পায়ে রক্তারক্তি কাণ্ড। সুদীপ রেগে গিয়ে বলতে থাকে, বারবার সবাইকে বলেছিলাম কেউ যেন পায়ে হাত না দেয়। সুদীপ আবারও বুলবুলের পা দুটো দড়িতে ব্যালেন্স করে ঝুলিয়ে দেয়। বুলবুলকে দেখে মনে হয় যে তার শরীরে আর বিন্দুমাত্র যন্ত্রণা নেই। বুলবুলের পা ঠিক করার সময় তার শরীরে রক্ত দেখে ডক্টর সুদীপ বুঝতে পেরে যায় যে কেউ যেন বুলবুলের সাথে পাশবিক আচরণ করেছে। সেই বিষয়ে সুদীপ বুলবুলকে জিজ্ঞাসা করলে বুলবুল সুদীপকে বলে, আপনি আপনার কাজ শেষ করে এখান থেকে চলে যাবেন। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। বিনোদিনী এসে বুলবুলকে বলে, মহেন্দ্রর মৃত্যুবার্ষিকীর পুজোর জোগাড় হয়ে গেছে। বুলবুল আর বিনোদিনী যখন সেখানে যাচ্ছিল তখন ওদের বাড়ির জুড়ি গাড়ির ড্রাইভারের প্রথম পক্ষের ছেলে এসে বুলবুলকে বলে তার বাবা দ্বিতীয় স্ত্রীর কথা শুনে তার মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছিল এবং তারপরেই তার মা জলে ডুবে আত্মহত্যা করেছে। বুলবুল ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তার বাবা এখন কোথায়। ছেলেটি বলে তার বাবা সত্য ঠাকুরকে নিয়ে বেরিয়েছে। ওদিকে আমরা দেখি সত্য সুদীপের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। সত্য এবার এই বিষয়ে পরিষ্কার হয়ে যায় যে এই সমস্ত খুনগুলোর জন্য সুদীপই দায়ী। সেই কারণে সেই সুদীপকে শহরের কোর্টে নিয়ে যেতে যায়। সুদীপ সত্যকে কোনো বাধা দেয় না। সত্য সুদীপকে নিয়ে তাদের জুড়ি গাড়ি করে শহরের কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ড্রাইভার তখন ওই জঙ্গল দিয়েই গাড়ি চালাচ্ছিল। সুদীপের এমন শান্ত মুখ থেকে সত্য তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ না? সুদীপ বলে, আইনের পথে হলে তো আমি নিশ্চয়ই বেঁচে যাব, তবে আপনি আমাকে সম্পূর্ণ অন্য একটি বিষয়ের জন্য সন্দেহ করছেন, আর প্রধানত সেই বিষয়টির শাস্তি আপনি আমাকে দিতে চাইছেন। আসলে সুদীপের ওপরে সত্যর আসল রাগটা হলো যে সে বুলবুলের অনেক কাছের একজন বন্ধু ছিল, কিন্তু সত্য সুদীপকে অন্য কিছু কেসে ফাঁসিয়ে খুনি সাজিয়ে শাস্তি দিতে চাইছে। সেই কারণেই সুদীপ এই কথাটা বলে। সত্য হেসে বলে, ওই ডাইনি যদি একবার আমার সামনে এসে দাঁড়ায় তবেই আমি বিশ্বাস করব যে খুনগুলি তুমি করনি। সত্য এই কথা বলা মাত্র তাদের জুড়ি গাড়িটা হঠাৎ একটা আওয়াজ করে থেমে যায়। সত্য সুদীপকে গাড়ির ভিতরেই থাকতে বলে নিচে নেমে যায় এবং সে দেখে যে ওদের গাড়ির ড্রাইভার মারা গেছে এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি নারী মূর্তি। এক মুহূর্তের জন্য হলেও সে খুব অবাক হয়ে যায়, কিন্তু আর এক মিনিটও দেরি না করেই সে নারী মূর্তির উদ্দেশ্যে গুলি ছোড়ে,
কিন্তু মুহূর্তেই সেই নারী ছায়ায় মিলিয়ে যায়। এবার কি সত্য বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তবুও প্রচণ্ড সাহস নিয়ে সত্য সেই নারী মূর্তির পিছনে ধাওয়া হয়। এদিকে গুলির আওয়াজ শুনে সুদীপ সেই গাড়ি থেকে নিচে নেমে আসে এবং সে দেখে যে ড্রাইভার মারা গেছে আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক ডাইনি রূপী দেবী। তবে সে আর অন্য কেউ নয়, সে হলো স্বয়ং জমিদার বাড়ির বড় বউ বুলবুল। তার পা দুটো শরীরের উল্টো দিকে রয়েছে। অতীতের একটু ঝলক আমাদের সামনে আনা হয়। আমরা দেখি ইন্দ্রনীলের সেই নির্মম অত্যাচারের পরে হাজার চেষ্টা করেও বুলবুলের পা দুটো সোজা করা যায়নি। সব ব্যথা তো এক পর্যায়ে চলে যায়, কিন্তু বুলবুল কোনোভাবেই তার পা সোজা করে হাঁটতে পারেনি। আর সেই কারণেই বুলবুল তার পায়ে সর্বদাই বুট জুতো পরে থাকত। আর এই কথাটা ডক্টর সুদীপ এবং বুলবুলই জানত। সেই কারণেই সুদীপের সন্দেহ হতো যে এই কাজগুলো বুলবুল করতেই পারে। তাই যখনই সে লোকেদের মুখে ডাইনির অস্তিত্বের কথা শুনেছে, সে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করে গেছে। আজকে তার ধারণা সত্যি হলো। এই প্রথম বুলবুল তাকে এই রূপে দেখা দিল। সুদীপ দেখে সত্য যে গুলিটা ছুঁড়েছিল সেটা বুলবুলের গায়ে লেগেছে। সুদীপ উদ্বিগ্ন হয়ে সেই দিকে যেতে চাইলে সত্য সেখানে চলে আসে এবং তখনই বুলবুল নিজেকে লুকিয়ে ফেলে। সত্য সুদীপকে বলে যে সে ঠিকই বলেছিল, এখানে ডাইনি আছে। সে মেনে নিচ্ছে যে সুদীপ নির্দোষ, খুনগুলো ডাইনি করেছে। এই বলে সত্য জুরি গাড়ির থেকে আগুন নিয়ে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। সুদীপ সত্যকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। এই চেষ্টা থেকে সত্য সুদীপকে বলে, তুমি কেন এই ডাইনিকে বাঁচানোর চেষ্টা করছো? কে হয় তোমার ও? তখন সুদীপ চিৎকার করে বলে, ও শুধুমাত্র আমার বন্ধু হয়, কিন্তু তোমার হয়তো সবকিছু। উত্তেজনার বশে সত্য সুদীপের কোনো কথাই কান দেয় না আর জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। এক মুহূর্তে দাউ দাউ করে সমস্ত জঙ্গল জ্বলে ওঠে। সত্যর প্ল্যান ছিল যে এই আগুনে সে ডাইনিকে পুড়িয়ে মারবে। জঙ্গলে আগুন লেগে গেছে দেখে বুলবুল নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। সুদীপ সত্যকে ভীষণভাবে আটকাবার চেষ্টা করে। দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি, কিন্তু তবুও সুদীপ এই অঘটন আটকাতে পারে না। ততক্ষণে জঙ্গলে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়েছে। বুলবুল একটি গাছের অনেক উচ্চতায় উঠে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। অতীতের একটি ঘটনা এবার আমাদের সামনে দেখানো হয়, যেখানে আমরা দেখি ওই বাচ্চা মেয়েটিকে সেই বিদেশি বয়স্ক ব্যক্তিটি ভোগ করার চেষ্টা করেছিল। তখন বুলবুল হঠাৎ উদয় হয় এবং সেই লোকটিকে প্রাণে মেরে ফেলে এবং বাচ্চাটিকে লোকটির হাত থেকে বাঁচিয়ে নেয়। মাস্টার দিনকর তার স্ত্রীকে মেরে হাত এবং পায়ের হাড় ভেঙে দিয়েছিল এবং সবাইকে বলেছিল যে তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার এমন অবস্থা হয়েছে। তাই শাস্তিস্বরূপ বুলবুল নিজের হাতে মাস্টার দিনকরকেও মেরে দেয়। মহেন্দ্রর জন্যই বুলবুল মানুষ থেকে ডাইনিতে পরিণত হয়েছিল, তাই মহেন্দ্রকে তো মরতেই হতো। কথিত আছে, কোনো নারী যদি মাসিক চলাকালীন মারা যায় বা তার শারীরিক সম্পর্ক চলাকালীন মারা যায়, তবে সে ডাইনিতে পরিণত হয়। ডাইনি কিন্তু অশরীরী নয়, আগুনে পুড়ে গেলে ডাইনিরও মৃত্যু হয়। মহেন্দ্র যখন বুলবুলকে ধর্ষণ করেছিল তখনই বুলবুল মারা যায়। তারপরে প্রকৃতির খেলায় প্রাণ ফিরে পেয়ে সে পরিণত হয় ডাইনিতে। পুরো জঙ্গলে আগুন লেগে গেছে দেখে সত্য এই বিষয়টা ভেবে খুশি হয় যে আজ ডাইনির নিস্তার নেই। তখন সুদীপ চিৎকার করে বলে, ও ডাইনি নয়, ও দেবী। এই বলে সুদীপ বুলবুলের নাম ধরে চারিদিকে পাগলের মতো খুঁজতে শুরু করে। এতক্ষণে সত্যর সম্বিত ফিরে আসে। তার মনে পড়ে কিছুক্ষণ আগে সুদীপ তাকে বলেছিল এই ডাইনি শুধুমাত্র সুদীপের বন্ধু, কিন্তু সত্যর হয়তো সবকিছু, তার বৌদি। সত্য যখন বুলবুলকে মাস্টার দিনকরের মৃত্যুর সময় বলেছিল যে এটা কোনো ডাইনি নয় বরং কোনো পুরুষের কাজ, তখন বুলবুল বলে উঠেছিল হতে হতে পারে এটা কোনো মেয়ের কাজ। সবটাই এবার জলের মতো পরিষ্কার হয়ে যায় সত্যর কাছে। সত্য প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে এই ভেবে যে সে তার ছোটবেলার বন্ধুকে নিজের হাতে মেরে ফেলেছে। ওইদিকে বুলবুল বাঁচার সমস্ত উপায় ছেড়ে দিয়েছে এবং একটি গাছের মধ্যে চুপচাপ বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তার চোখের সামনে ভেসে ওঠে 20 বছর আগের সেই ছোট্ট বুলবুল। 20 বছর আগে যে ছোট্ট ফুলের মতো নিষ্পাপ মেয়েটা বিয়ে করে এসেছিল এই ঠাকুর বাড়িতে, আজ বাড়ির পুরুষের নির্মম অত্যাচার সহ্য করার পরে আগুনে পুড়ে তার অধ্যায় সমাপ্ত হলো। এরপরে কাহিনী পরিবর্তিত হয় 1 বছর পরে। আমরা দেখি
ফাঁকা জমিদার বাড়ির চারিপাশে কাশ ফুলে ভর্তি হয়ে গেছে। সত্য ইন্দ্রনীলকে একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে। সে লিখেছিল যে সে জীবনে সবসময় তার বড় দাদা ইন্দ্রনীলের মতোই হতে চেয়েছিল, কিন্তু আজ সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, হয়তো এই ভয়ে যে সে এই বাড়িতে থাকলে সে তার দাদার মতোই হয়ে যাবে, কিংবা সে তার দাদাদের মতোই হয়ে গেছে। তবে খুনের রক্ত তো তার হাতেও লেগে আছে, কারণ সে নিজেই তার বৌদিকে খুন করেছে। এখন তো সত্যিই তাদের মধ্যে রক্তের সম্পর্ক, যে রক্ত তাদের 3 ভাইয়ের হাতেই লেগে আছে। প্রকৃতপক্ষে তারা 3 জনে মিলেই একটি নিষ্পাপ মেয়েকে শেষ করে দিয়েছে। ইন্দ্রনীল বাড়ি ফিরে আসে। এবার সেদিন রাতেই ইন্দ্রনীল যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, আমরা দেখি যে ইন্দ্রনীলের বাড়ির চারিপাশ রক্তবর্ণ ধারণ করেছে। হঠাৎই ইন্দ্রনীল একটি মেয়ের গুনগুন গানের শব্দ শুনতে পায়। সেই শব্দে ইন্দ্রনীলের ঘুম ভেঙে যায়। কেউ একজন রহস্যময় কণ্ঠে ডেকে ওঠে, ঠাকুরমশাই। আতঙ্কিত চোখে ইন্দ্রনীল দেখে তার সামনে তৈরি হচ্ছে একটি অবয়ব, আর সেই অবয়বটা হলো অন্য কেউ নয়, সে ছিল তার স্ত্রী বুলবুল। তখনই চারিদিকে মা কালীর উলুধ্বনি বেজে ওঠে। আতঙ্কিত ইন্দ্রনীলকে দেখে এক ঝলক হাসি ফুটে ওঠে বুলবুলের ঠোঁটের কোণায়। তবে কি ইন্দ্রনীলেরও আজ শেষ রাত? ডাইনি হয়ে যে কাজটা বুলবুল সমাপ্ত করতে পারেনি, তাহলে কি এতদিনের প্রতীক্ষার পরে অশরীরী হয়ে সেই কাজ সমাপ্ত করবে? এই রহস্যটা আমাদের জন্য তুলে রাখা হয় এবং এখানেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভির এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ রইল যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তখনই সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলো আজ এই অবধি, পরের দিন আবারও একটি ইউনিক মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।